होशियारी करोगी इसमें फरार होगी काट देंगी। যে মাটিতে দাঁড়িয়ে আমরা এই ভিডিও শ্যুট করছি, আমরা এই সাংবাদিকতা করছি, সেই মাটিতে আমাদেরকে শুনতে হচ্ছে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল সমর্থিত গুন্ডাদের হুমকি, যে যদি এই মাটিতে দাঁড়িয়ে আমরা কথা বলি তাহলে আমাদের কেটে রেখে দেওয়া হবে। लेके जाओ, वो देश का प्रधानमंत्री नहीं है। এটাই সাংবাদিকতার, এটাই গণতন্ত্রের আজকের পরিস্থিতি। আমি আপনাদেরকে মাছ মাংস মন্ডা মিঠাই খাবার দিতে পারিনি, কিন্তু আমি আপনাদেরকে শান্তিতে রেখেছি। বিজেপির ম্যানিফেস্টোতে বলা হয়েছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মহিলাদের ৩,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে, কিন্তু যিনি প্রতিশ্রুতি দিচ্ছেন তার সমর্থিত মিছিলেই মহিলাদেরকে কি বলে নিয়ে আসা হচ্ছে যে একটি লাড্ডু দেওয়া হবে, কি টোপ দেওয়া হচ্ছে, তাদেরকে পুরস্কার হিসেবে একটি শাড়ি দেওয়া হবে, পুরস্কার হিসেবে তাদেরকে কিছু টিফিন দেওয়া হবে, তবেই মিছিলে আসুন। এবং বিভিন্ন জায়গায় এর আগেও শিলিগুড়ি সহ একাধিক এলাকায় এই অভিযোগ উঠেছে যে বিভিন্নভাবে শিশুদেরকে টাকার প্রলোভন দেখিয়ে বিজেপি মিছিলে আনছে। আমার হাতে যেটি রাখা সেটি হচ্ছে বিজেপির একটি পোস্টার, সেখানে কি লেখা, ভয় নয় ভরসা। ভয় নয় ভরসার যারা প্রতিশ্রুতি দিচ্ছে তারা নিজেরা টোপ দিয়ে লোভ দেখিয়ে সেখানে সমর্থন বাড়ানোর জন্য শিশুদেরকেও ব্যবহার করতে ছাড়ছে না, যে শিশুরা কিসে পড়ে, ক্লাস 1, ক্লাস 3, যাদের ভোটাধিকার পর্যন্ত নেই। এই যে গণতন্ত্রের নামে এই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে যেটা চলছে, যে অরাজকতা চলছে, তার দায় কে নেবে? যে মাটিতে দাঁড়িয়ে তো পায়খানা ঘরটুকু নেই, কি সমস্যা বলছি জানো, মানে সে পুনা ঘরের পায়খানা ঘর দিতে হয়, পায়খানা ঘর রুম নেই, প্রচুর কষ্ট জানো তো। কি কারণে ভোট দেবো আমরা? কোনো সময় কোনো জিনিস একটা পাই না। সরকারি ঘরে এসছে, নামটা কেটে দিয়েছে। সরকারি ঘরে নাম কেটে দিয়েছে? হ্যাঁ, তাতে আবার কি? টাঙ্গুয়া বাজার থেকে যে রাস্তাটি মোহাম্মদপুরের দিকে যাচ্ছে, আমরা ঠিক সেই রাস্তার পাশেরই একটি স্কুলে দাঁড়িয়ে রয়েছি। স্কুলটি SSK স্কুল, অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্র, যেখানে 5 থেকে 9 বছরের বাচ্চারা পড়াশোনা করে। স্কুলটি 1 বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই বিধানসভায়, যে বিধানসভায় একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাজত্ব করতেন, তারপর এই বিধানসভা কেন্দ্র দায়িত্বে রয়েছে বহু বছর ধরে শুভেন্দু অধিকারীর। তিনি একসময় জোড়া ফুলে ছিলেন, এখন পদ্ম ফুলে, কিন্তু তিনি এখনো পর্যন্ত এখানকার বিধায়ক, অর্থাৎ বিদায়ী বিধায়ক এবারে। তো সেই স্কুল কিভাবে বন্ধ হয়ে পড়ে থাকে সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আমি একবার দেখাতে বলবো, এই যে ভোট কেন্দ্রের, এখানে কিন্তু ভোটও হয়, মানে যে স্কুল বন্ধ সেই স্কুল ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এদিকে এখানকার যে শিশুরা, সেই শিশুরা স্কুলের একটা বেলার পড়াশোনাটুকুনি করতে পারছে না। স্কুলের সঙ্গে যে সংলগ্ন দুটি বাথরুম, একটি পুরুষ এবং একটি মহিলা, অর্থাৎ বালক এবং বালিকাদের জন্য, সেই বাথরুমের চিত্রটা একবার দেখাই কি পরিস্থিতিতে আছে দেখুন। এই হচ্ছে একটা বাথরুমের পরিস্থিতি। যারা ভোট কেন্দ্রে আসেন তাদেরও যদি এই শৌচালয় ব্যবহারের প্রয়োজন পড়ে, তাদের ঠিক এইভাবেই ব্যবহার করতে হবে। এবং এটি বালিকাদের জন্য বরাদ্দ বাথরুম। যে স্কুল ভিত তৈরি করবে ছাত্রদের, ভিত তৈরি করবে শিশুদের, সেই স্কুলই যদি বন্ধ হয়ে পড়ে থাকে, দুবেলা দুমুঠো মিড ডে মিলের জন্য, একবেলার এক মুঠো মিড ডে মিলের জন্য যে স্কুলের দিকে তাকিয়ে থাকে শিশুরা, সেই স্কুল যদি বন্ধ হয়ে এভাবে পড়ে থাকে, তাহলে ভাবুন ভবিষ্যতের পরিস্থিতি কি। মেনলি মানে শিক্ষার ব্যবস্থাটা খুবই খারাপ, সেটা সেরকম উন্নয়ন, বলার ক্ষমতা নেই মানুষের, বলার ক্ষমতাটা নেই। 10 বছর 11 বছর আজকে মানুষের বলার ক্ষমতা, টিএমসি ক্ষমতা আসার পর থেকে মানুষের মুখ বন্ধ হয়ে গেছে। মানুষ কিছু করতে গেলে, বলতে গেলে তাদের বিপদ এসে দাঁড়াবে। বামেদের আমলে ভালো ছিল, অনেক ভালো। স্কুল কলেজ যা হয়েছে সব বামেদের আমলে হয়েছে, আর এদের আমলে সব বন্ধ হচ্ছে। এই বিজেপি ক্ষমতায় এলে কি হবে সেটা জনগণ দেখবে 5 বছর পরে কি হয় না হয়, সেটা তো আমি আগাম বলা যাবে না। যা হয়েছে সব বামেদের আমলে হয়েছে। প্রায় শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ। এই গার্জনটা টিচার আছে, সে হয়তো 2 বছর থাকবে আবার চলে যাবে, কিন্তু নিয়োগ তো কোনো হটেনি। বহু বছর ধরে নিয়োগ বন্ধ। তো প্রাইমারিতেও তো নিয়োগ বন্ধ। হ্যাঁ, একই ব্যাপার। এখানে আপনাদের সন্তান যারা আছেন তারা তো সব বাইরে কাজে যান। হ্যাঁ, আমার ঘরে প্রায় ছেলে পেলেরা বাইরে থাকে।
না আলোর কথা যে আলো এই পিলারে ধরো নিজেরা একটা আলো দিলি থাকেনি, এই বাতাসে উড়িয়া এ করে সব বন্ধ হয়ে যাচ্ছে, টকটক করে বন্ধ হয়ে যাচ্ছে। না হলে এমনি কারেন্ট চলে গেলে হয়তো তাড়াতাড়ি এবার অখলকে মানে ওই যে আমফান ঝড়ের পর থেকে কারেন্ট দ্রুতভাবে চলে, হুম, মানে কারেন্ট ফেল হইলে সঙ্গে সঙ্গে চলেছে, আচ্ছা ওটা কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, সেটা একটা সুবিধা হয়েছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওই আমফান ঝড়ের পর থেকে। রাস্তাগুলো তো দেখছিলাম আসার সময় প্রচুর ভেঙে গেছে, সেগুলো মেরামত হচ্ছে না। না এলাকার বাসিন্দাদের দাবি এই যে পাকা রাস্তা, এই পাকা রাস্তা হয়েছিল তৃণমূলের আমলে, এবং এখানে এই যে চারপাশে জলা জমি আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টির সময় এই জলা জমি থেকে কিন্তু জল একেবারে উপচে চলে আসে এই রাস্তায়, এবং সেই রাস্তার পরিস্থিতিটা আমি একটু দেখাতে বলবো। সেই রাস্তা ভগ্নপ্রায়, ভেতরের যে রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করেন, সেই রাস্তায় তো পাকা রাস্তার অভাব একাধিক জায়গায়। যে জায়গাগুলোতে পাকা রাস্তা হয়েছে সেই জায়গাতেও রাস্তার অবস্থা বেহাল। কারণ কি? কারণ যে পরিমাণ অর্থ এই রাস্তার পিছনে খরচ করা প্রয়োজন, সেই পরিমাণ অর্থ তো খরচ হচ্ছেই না, বরং যে তহবিল আসে এই রাস্তার জন্য বরাদ্দ তহবিল, সেই তহবিলের অর্ধেক নয় ছয় হয়, অর্ধেক চলে যায় নেতাদের পকেটে। কিছু পাইনি, গোটে একটু রাস্তায় যে বাড়িব এতটা এক হাত কাদা, বাড়িতেও পারিনি। মাগলে মানে কইলে রাস্তার কথা কি কই না, তো আমার আগে খাই আমাদের পেট ভরু, তারপরে বাড়লে তোমাকে দু। সরকারি ঘর এসছে, নামটা কেটে দিয়েছে। সরকারি ঘরে নাম কেটে দিয়েছে? হ্যাঁ, তাতে আবার কি, ভোট এলে অনেক কথা হয়, আর ভোট চলে গেলে কেউ চিনে না। অতএব বলেছি যে আমাদের সাথে কোনো ইয়ে নেই, আর ভোটের জন্য কেউ আসবেন না। কল এসছে বাড়িতে, টাইম কল? না, কিচ্ছু নেই আমাদের। তো জল নিতে গেলে কোথায় যেতে হয়? ওই সরকারি এতে জল নেই, কোথায় যেতে হয় জল নিতে গেলে? ওই পাশে সামাসুল আছে, সেখান থেকে নিয়ে ওখান আসতে। থেকে? সেটা কত দূর যেতে হয়? ওই যে ঝাউতলা, ও, এখান থেকে ঝাউতলা দিয়ে হেঁটে এত যেতে দূর- হয়? না না, সাইকেল আছে, সাইকেল থেকে যাও জল নিয়ে আসি। লোকজন হচ্ছে 5-6 জন করে লোক হয় প্রত্যেক দিন, যাও জল, তারপর পুকুরের জল একটু ভাত টাত হয়, আর না হলে কলের জলে সব লোক খায় আর কি। এই কষ্টে মষ্টে যাও ঘরটা তোলা হচ্ছে, সেখান থেকে মানে মাটির বাড়ি, থাকা যাচ্ছে না, ঝড়ে তো সব হয়ে গেছে, তার জন্য এই যে এখানে ঘর হচ্ছে, তো বৃষ্টির সময় ওখানে জায়গা কোথাও- বিক্রি করে ঘর হচ্ছে। ও আচ্ছা। ওখানে ওই যে কাপড় দোকানটা আছে না, হুম, হুম। ওখানে জায়গাটা বিক্রি করে যতটুকু পয়সা হয়েছে আর কিছু জমা ছিল সেই থেকে হচ্ছে আর কি। এলাকায় স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা একটি, আবার যদি এখানকার মানুষ, এখানকার বাসিন্দারা অন্য কোথাও পরিষেবা নিতে চান, তাহলে যেতে হবে এখান থেকে আরও 7-8 কিলোমিটার দূরের আরেকটি স্বাস্থ্যকেন্দ্রে। সেটা সম্পূর্ণভাবে নন্দীগ্রাম, যেটা শহর এলাকা, সেই এলাকার মধ্যে সেই স্বাস্থ্যকেন্দ্রটি পড়ে। কিন্তু এই যে এই চত্বর, এই গ্রাম চত্বর, এই গ্রাম চত্বরের জন্য বরাদ্দই একটি মাত্র স্বাস্থ্যকেন্দ্র। এখানে কি হয়? এখানে সম্পূর্ণ চিকিৎসা কিন্তু হয় না। এখানে হয় কিছু রক্ত পরীক্ষা, এখানে হয় কিছু বাচ্চাদের যে ভ্যাকসিনেশন, সেই বাচ্চাদের ভ্যাকসিনেশনের সুবিধা আছে। বাকি যদি বড় কোনো চিকিৎসা করাতে হয় তাহলে নয় হাসপাতালের দ্বারস্থ হতে হয়, সেখানে নন্দীগ্রাম হাসপাতাল থেকে শুরু করে আরও 2টি হাসপাতাল এখানে রয়েছে। বেশিরভাগ মানুষ এই হাসপাতালে যাতে কোনোভাবে যে চিকিৎসা চলে, কারণ এই হাসপাতালে যে চিকিৎসা চলে বেশিরভাগ বাসিন্দাদের অভিযোগ তা খুব একটা সুবিধার নয়, কারণ বেশিরভাগ সময়ই রোগীদেরকে ফেলে রাখা হয়, অনেক পরে ধীর গতিতে চিকিৎসা হয়। অর্থাৎ এরকম বিভিন্ন রোগী আছেন যারা এই কারণে মারা পর্যন্ত গিয়েছেন। সেই জন্য এখানকার মানুষ কিন্তু চলে যাচ্ছেন বেশিরভাগ কলকাতার হাসপাতালে চিকিৎসা করাতে বা ভিন রাজ্যের হাসপাতালে চিকিৎসা করাতে। আমি একটু এই যে স্বাস্থ্যকেন্দ্র, এই সম্পূর্ণ এলাকার যে একটিমাত্র স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রের বাথরুমের পরিস্থিতিটা আপনাদের দেখাবো। আমি দেখতে পাচ্ছি আমার পিছনেই বাথরুম রয়েছে, আমি একটু যাব বাথরুমের দিকে। একেবারে খোলা বাথরুম, খোলা বাথরুম, কোনো দরজার ব্যবস্থা পর্যন্ত নেই। আমি যদি এই বাথরুমে আসি, বাথরুমটি তালা বন্ধ, সুতরাং ভেতরের পরিস্থিতি খুব একটা দেখার মতো না। আর বাকি এই যে বাথরুম দুটি রয়েছে, মানে যেখানে টয়লেট করার জায়গা, সেই জায়গাতে কিন্তু পর্যাপ্ত দরজাটুকু নেই। অর্থাৎ এখানে যারা চিকিৎসা করাতে আসেন তাদের যদি কোনো রকমভাবে বাথরুম ব্যবহারের প্রয়োজন পড়ে, তারা কিন্তু ব্যবহার করতে পারবে না। অত কিছু সুযোগ সুবিধা কিছুই হচ্ছে না। সিপিএমের সময় তো শিল্প আনার জন্য অনেক
চেষ্টা শিল্প হয়েছে। হলো গাই আর সব যদি তৃণমূল খেতে দিল আর শিল্প হলো গাই, শিল্প হলে তো ভালোই। তাই আমাদের এরকম মানে মাঠে বেরোতে হতো, তখন আমাদের ছেলেপিলে তো সব চাকরিতে পেত। আপনারা চান শিল্প আসুক? হ্যাঁ, অবশ্যই চাইতো। বিজেপি তো বলছে যেখানে জিতলে শিল্প আমাদের হবে। এতে নন্দীগ্রামে শিল্প হলে আমাদের আশেপাশে সব ছেলেরা তো চাকরি করলে তো আমাদের ভালো। তার মানে অন্য রাজ্যে তো যেতে হতো না। আমাদের ছেলেরা তো বাড়িতে নেই, কোথায় ছেলেরা? ওই যে এখানে সেখানে কাজ করছে, ওই যে কলকাতায় কাজ করছে। এখানকার সবাই তো প্রায় কলকাতায় কাজ করে। হ্যাঁ, কি বলবো, এখন শিল্প যদি তাড়িয়ে দেয়, তা শিল্প না থাকলে এখন কি হবে? শিল্প থাকলে ছেলেরা তো আর মানে এখানে সেখানে যেত না, আমাদের এই নন্দীগ্রামে কাজ করতো। শিল্প চাই, মানে আর কিছু চাই না। শিল্প হলে আমাদের সুবিধা। আর কি কি অসুবিধা হয় এখানে থাকতে? থাকতে গিয়ে রাস্তাঘাটে তো আলোই নেই তো, আর ঘরে যে জল পাই বসেছে, জল তো দিচ্ছে না। আর বৃষ্টি হলে কি অবস্থা হয়? বৃষ্টি হলে কি হয়? বৃষ্টি হলে আমাদের মাটির মানে টালির চাল আছে, ঝড়ে জমা উড়ে উড়ে যায়, কি করবো, গোটা ঘর তখন ভিজে যায়। আচ্ছা, পঞ্চায়েত প্রধানকে কোনো সই টই চাইলে দেন? আসেনি, ছয় কি করে দেবো, বাড়িতে তো আসেনি। এখানে আলোর প্রচুর সমস্যা। আমরা এখানে রাস্তায় বহু লোকের সঙ্গে আলোচনা করলাম কি কি সমস্যা হয়, কারণ মহিলারা আপনারা তো বেরোন রাস্তায় রাত্রিবেলা করেও, বা আপনাদেরকে থাকতে হয় এখানে, কি কি সমস্যা হয়? সমস্যা তো অবশ্যই, আমরা বেরোতে পারছি না অন্ধকারে। অধিকাংশ ছেলেরা সবাই বাইরে থাকে, সবার বাড়িতে মেয়েরাই বাড়িতে থাকে, কিন্তু এই আলোর জন্য কেউ সেরকম বেরোতেই পারে না। ওই 8টা 8:30 নাগাদ পরেই সবাই বাড়িতে ভেতরে ঢুকে যায়, মেয়েরা সবাই বাড়িতে সবাই বাড়ির ভেতরে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ওই ওই মুখে একটা লাইট আছে, ওটা তো ওখানে ঝাউতলা মোড় বলে, ওই একটাই লাইট। তারপর আর এদিকেও কোনো লাইট? এদিকে নেই, ওই দিকে 9 পিস আলো আছে, ওইটা মন্দিরের দিক থেকে ওইটা দিয়েছে, যেখানে সেখানে ওটা দেওয়া হয়েছে। আর এই দিকেই কোনো লাইটই নেই। সরকারি যেমন কারেন্টের থাম আছে, ওই থামেই যদি কেউ গোটে করে লাইট দিত, তবু অনেকটাই আমাদের সেফ হতো, সেখানে একটা নিরাপত্তা থাকতো। সমস্যা সারা দিন শেষে আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেই রাস্তার চিত্রটা একবার তুলে ধরবো। একদম যদি আমি পেছনের দিকে দেখি, একেবারে পুরো রাস্তায় কোনো আলো নেই, এবং এই যে আলোটুকু আসছে বা আলো জ্বলছে, সেটা এখানের যে দোকান, সেই দোকানের ব্যক্তিগত আলো। সারা রাস্তায় সরকার কোনো আলোর ব্যবস্থা করেনি। এই নন্দীগ্রামের মাটিতে একসময় কৃষকরা প্রাণ দিয়েছিলেন শুধুমাত্র নিজেদের জমির স্বার্থ রক্ষা করার জন্য, কিন্তু বছর গড়িয়েছে, কৃষকদের অবস্থা যেরকম ছিল এখনো যে খুব একটা উন্নত হয়েছে তা কিন্তু নয়। ঠিক একই রকম রয়েছে রাস্তার পরিস্থিতিও। 2007 সালে এই নন্দীগ্রামকে দ্বিতীয় হলদিয়া বানাতে চেয়েছিল বাম। সেই সময় শিল্প আনতে চেয়েছিল তারা, কিন্তু সেই শিল্প আসেনি। তার কারণ প্রান্তিক মানুষেরা এখানে আপত্তি তুলেছিলেন যে শিল্পের নামে কোনো রকমভাবে জমি অধিগ্রহণ করা যাবে না। যদি জমি অধিগ্রহণ করা হয় তাহলে তারা কোথায় যাবেন? এই আন্দোলনের মূল কাণ্ডারি যিনি ছিলেন, তিনি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নন্দীগ্রামের আন্দোলনের হাত ধরেই বাংলার মসনদে প্রথম শুরু হয় তৃণমূলের রাজত্ব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। কিন্তু বছর ঘুরেছে, নন্দীগ্রাম যে তিমিরে ছিল সে তিমিরেই রয়ে গিয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন, এবারেও কি মসনদে আবার তৃণমূলই বসবে নাকি অন্য কোনো রাজনৈতিক দল? সেই দিকেই তাকিয়ে সারা বাংলার মানুষ। কিন্তু কি বলছে নন্দীগ্রাম সেটা আমরা শুনলাম। আজ সারাদিন নন্দীগ্রামে ঘুরলাম, নন্দীগ্রামের প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে আমরা ঘুরলাম, দেখলাম সেখানকার স্বাস্থ্যকেন্দ্র, সেখানকার স্বাস্থ্যের পরিস্থিতি, সেখানকার শিক্ষার হাল, সেখানকার রাস্তার বেহাল দশা, কি অবস্থায় রয়েছে। যেভাবে নন্দীগ্রামকে বামেরা রেখে গিয়েছিল একটা সময়, সেই নন্দীগ্রাম এখনো সেই জায়গায় রয়েছে। মাঝখানে বিধায়ক, যিনি বিদায়ী বিধায়ক এই কেন্দ্রের, শুভেন্দু অধিকারী, তিনি ফুল বদল করেন। অর্থাৎ এই কেন্দ্রকে, এই কেন্দ্র বহু দলকে দেখেছে, সিপিএম দেখেছে, বামেদের আমল দেখেছে, তৃণমূলকে দেখেছে, তারপর বিজেপির আমলকেও দেখেছে। কিন্তু এখানকার বাসিন্দাদের যেটা অভিযোগ,
কোনো আমলই কোনো উন্নয়ন করতে পারেনি। দিনের পর দিন ছাত্র সংখ্যা কমছে, শিক্ষক নিয়োগ নেই। একটা স্কুল যেতে গেলে মাইলের পর মাইল সাইকেল চালিয়ে যেতে হয়, একটি কলেজ অবধি পৌঁছতে গেলে কিলোমিটারের পর কিলোমিটার যাত্রা করতে হয়, তাও সেখানে নেই পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা, না আছে টোটো, না আছে অটো। কেন এই পরিস্থিতি? সরকার এসেছে, সরকার গিয়েছে, বিধায়ক এসেছেন, বিধায়ক গিয়েছেন, কেউ একবারও নন্দীগ্রামের উন্নয়ন নিয়ে কেন কথা বলেননি? শিল্প নিয়ে কেন কথা বলেননি? কেন বলেননি যে এখানের প্রাথমিক শিক্ষা, এখানকার শিশুদের অধিকার, এখানকার মানুষের অধিকার আগে বজায় রাখা দরকার, আগে প্রতিষ্ঠা করা দরকার। সামনে নির্বাচন, নন্দীগ্রামের ইতিহাস ফের বদলাবে কিনা সেটা এখন সময়ের অপেক্ষা।